আচ্ছা, আমাদের মানে আমরা এখন যেটা পড়বো নেক্সট কয়েকটা ক্লাসে সেটার পোশাকি নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং মানে মেকানিক্স তোরা এখন অবধি পড়েছিস ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, আর ক্লাসিক্যাল মেকানিক্সের মানে পরবর্তী অ্যাডভান্সমেন্ট হচ্ছে রিলেটিভিস্টিক মেকানিক্স। তো যাক, মেনলি হচ্ছে ক্লাসিক্যাল এবং তারপরে কোয়ান্টাম। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মানে হচ্ছে যে মেকানিক্সের ল গুলো আমরা দেখব যে লার্জ সিস্টেমের ক্ষেত্রে সাফিসিয়েন্ট নয় বা মানে অ্যাপ্লাই করাটা সম্ভব নয়। যেমন যেমন এখানে যেমন আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি, এগুলো মানে বায়োলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রেই বেশি সমস্যা আর কি। বায়োলজিক্যাল সিস্টেমস আর কমপ্লেক্স ম্যাক্রোস্কোপিক সিস্টেম। ঠিক আছে, প্রথম ব্যাপারটা হচ্ছে যে প্রচুর সংখ্যক অ্যাটমস মলিকিউলস থাকে। আচ্ছা, এইবার মানে নিউটনস ল কারেক্ট, ক্লাসিক্যাল লিমিটে নিউটনস ল কারেক্ট, কিন্তু নিউটনস ল কে তুই যদি একটা 1 মোল মেটেরিয়ালের উপরেই অ্যাপ্লাই করতে চাস তাহলে তোকে 10⁻23 অর্ডারের এতগুলো মলিকিউল, মানে আমরা টু পার্টিকেল কলিশন আমরা পড়েছি, কিন্তু 10⁻23 এতগুলো পার্টিকেলের সবাই সবার সঙ্গে কলাইড করছে। তো অতগুলো কলিশন তুই যদি ইকুয়েশন লিখে সলভ করতে যাস অবশ্যই রেজাল্ট পাবি। কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করলেও ওইটা যদি করতে পারিস তাহলে রেজাল্ট পাবি, কিন্তু কথাটা হচ্ছে যে এটা বাস্তবে সম্ভব না। শুধু শুধু আমরা এটা করতে যাবো না, কারণ আমাদের বুদ্ধিটা এর থেকে অনেক বেশি। সেই জন্য আমরা যেটা করেছি প্রথম, হিস্টোরিক্যালি প্রথম যেটা করা হয়েছিল সেটা হচ্ছে, এটা কি করলাম, হ্যাঁ সেটা হচ্ছে যে থার্মোডায়নামিক্স এইটা ডেভেলপ করেছিল মানে রিয়েল লাইফ সিস্টেমের ক্ষেত্রে। থার্মোডায়নামিক্সে কি করা হয়েছিল যে মানে বটম থেকে টপে যাওয়া হয়নি, প্রথমে টপ থেকেই স্টাডিটা করা হয়েছিল। বটম থেকে টপ মানে হচ্ছে অ্যাটম বা মলিকুলের উপর নিউটনস ল অ্যাপ্লাই করে প্রপার্টি গুলোকে ডিরাইভ করা। থার্মোডায়নামিক্সে কি হয়েছিল, টপ থেকে মানে স্টাডিটা শুরু হয়েছিল। অর্থাৎ ম্যাক্রোস্কোপিক যে প্যারামিটার গুলো আছে, যেমন প্রেসার, ভলিউম, টেম্পারেচার, ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে খালি চোখে দেখা যাবে এমন জিনিস দিয়ে, মানে এমন কোয়ান্টিটি গুলো বা যা দিয়ে মাপা হয় সেগুলো যদি খালি চোখে দেখা যায় তাহলে সেটা হচ্ছে বেসিক্যালি পাতি কথায় ওটাই ম্যাক্রোস্কোপিক। স্টেট ভেরিয়েবল, থার্মোডাইনামিক্স তোরা পড়েছিস তো স্টেট ভেরিয়েবল জানিস। তো প্রেসার, ভলিউম, টেম্পারেচার এইগুলো দিয়ে সিস্টেমগুলোর উপর এদের নিজেদের মধ্যে কি রিলেশন, ম্যাক্সওয়েলস ইকুয়েশন তোরা পড়েছিস, থার্মোডাইনামিক ইকুয়েশন যেগুলো, থার্মোডাইনামিক্স এর ল পড়েছিস। তো এগুলো হচ্ছে টপ থেকে মানে ম্যাক্রোস্কোপিক থেকে ব্যাপারটাকে স্টাডি করা। হুম। আর ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্সে কি তোরা সিম্পল সিস্টেম পড়েছিস, যে পার্টিকেল ইন আ বক্স, এবার 10টা পার্টিকেল থাকলে কি হবে, 15টা পার্টিকেল থাকলে কি হবে, এই ধরনের পড়েছিস এবং তাদের পজিশন, ভেলোসিটি, মোমেন্টাম। কিন্তু যখনই ম্যাক্রোস্কোপিকে যাব তখন একটু ঝামেলা, এবং বুদ্ধি করে একটা অন্য উপায় যদি বার করা যায় যেখানে ম্যাক্রোস্কোপিকের সঙ্গে মাইক্রোস্কোপিককে রিলেট করা যাবে সহজে, সেই জাংশন পয়েন্টটা খুঁজতে হবে। তো এবার হিস্টোরিক্যালি ওই জাংশন পয়েন্টটা খুঁজে বার করার ক্রেডিট সব থেকে বেশি বোল্টজম্যানের, তারপর ম্যাক্সওয়েল, গিবস, ক্লাউসিয়াস সবারই আছে। তো ওই জাংশন পয়েন্টে যাওয়ার আগে আমি একটু এই জিনিসটা একটু বলি, এটা হচ্ছে এটা তার একটু খবর রাখিস, তারা জানিস বোল্টজম্যানের টম স্টোন এটা, ঠিক আছে, যেখানে উপরে বোল্টজম্যানের জীবনের শ্রেষ্ঠ কীর্তিটা একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটা উপরে লেখা আছে, which is S equal to K log W। তো বোল্টজম্যানের জীবনটা খুব খারাপ, সুইসাইড করেছিলেন ভদ্রলোক। ঠিক আছে, এবার বোল্টজম্যানের আইডিয়াটা প্রসঙ্গে বলি। বোল্টজম্যানের কাজটা ছিল কাইনেটিক থিওরি অফ গ্যাস। ঠিক আছে, এবার কাইনেটিক থিওরি অফ গ্যাসে তোরা দেখেছিস যে ওখানে কি করা হচ্ছে, যে একটা কন্টেনার নেওয়া হচ্ছে, তার মধ্যে অনেকগুলো পার্টিকেল আছে যারা র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে। এই যে র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে, র্যান্ডামনেস,
র্যান্ডম মুভমেন্ট অফ পার্টিকেলস। তো প্রথম কথা হচ্ছে যে অ্যাটমের যে এক্সিস্টেন্স সেটাই তখনকার যুগে খুব একটা অ্যাকসেপ্টেড ছিল না। তার মধ্যে বোলজম্যান কি ক্লেম করলেন, কাইনেটিক থিওরি অফ গ্যাসে এক্স্যাক্টলি যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পার্টিকেল মানে একটা পদার্থের যা ধর্ম সেগুলো সবকিছুর জন্যই রেসপন্সিবল কে না, পার্টিকেল গুলো র্যান্ডমলি মুভ করছে। ঠিক আছে, মানে পার্টিকেলের র্যান্ডম মুভমেন্টের জন্য পদার্থের সমস্ত ধর্ম আমরা পাচ্ছি। তো এই ব্যাপারটা মানে তখনকার যুগে বলতে গেলে কেউই মেনে নেয়নি। হ্যাঁ, তো এই যে র্যান্ডমনেস এটাই হচ্ছে সেই জাংশন পয়েন্টটা যেটা আমি বলছিলাম, যে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের সঙ্গে মাইক্রোস্কোপিক ল গুলোকে আমি যদি কানেক্ট করতে চাই, সেই কানেকশন পয়েন্টটা অ্যাকর্ডিং টু বোলজম্যান সেই কানেকশন পয়েন্টটা হচ্ছে র্যান্ডমনেস। আচ্ছা, র্যান্ডমনেস মানে কি? র্যান্ডম ভেরিয়েবল সম্পর্কে তোদের কিছুটা আইডিয়া আছে। র্যান্ডমনেস মানে হচ্ছে যেটা আগে থেকে প্রেডিক্ট করা যায় না। এবার ফিজিক্সে এককালে লোকে মনে করতো সবকিছুই ডিটারমিনিস্টিক, অর্থাৎ সবকিছুই উপর থেকে ঠিক করে দেওয়া হয়েছে এবং আগে থেকেই সবকিছু বলে দেওয়া যাবে। কিন্তু বোলজম্যানের মানে হ্যাঁ, বোলজম্যান বা আরো কিছু সায়েন্টিস্টের কাজের ফলে এটা আর কি প্রমাণিত হলো যে সবকিছু মোটেও ডিটারমিনিস্টিক নয়, অর্থাৎ আগে থেকে বলে দেওয়া যাবে না। তাহলে আগে থেকে যদি না বলা যায় কোনো কিছু তাহলে সেটা র্যান্ডম এবং অবশ্যই সেটা প্রবাবিলিস্টিক, মানে ওটা তখন চান্স ফ্যাক্টর হয়ে যাবে। আমি আগে থেকে 100% গ্যারান্টি দিয়ে যেটা বলতে পারি না সেটা আমি চান্স দিয়ে বলি, 50% চান্স আছে, 80% চান্স আছে। তো এই র্যান্ডমনেস এবং প্রবাবিলিটি সেটা দিয়েই ম্যাক্রোস্কোপিকের সঙ্গে মাইক্রোস্কোপিকের কানেকশন হলো। এটাই হচ্ছে S = K log W, যেখানে এসটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি এনট্রপি। এনট্রপি যেটা অ্যাকচুয়ালি মানে ফিজিক্যাল মিনিং হচ্ছে ডিসঅর্ডার, একটা সিস্টেমের ডিসঅর্ডার এর একটা মেজার হচ্ছে এনট্রপি আর কি। আর রাইট হ্যান্ড সাইডে এটা তো একটা কনস্ট্যান্ট, বোলজম্যানস কনস্ট্যান্ট, ওনার নামেই দেওয়া হয়েছে। আর ডাব্লুটা হচ্ছে নাম্বার অফ পসিবল স্টেটস, মানে এই যে বললাম যে গ্যাসের মধ্যে মলিকিউল আছে, মনে কর একটা দুটো তিনটে চারটে অ্যাটম আছে। এবার একই প্রেসার ভলিউম টেম্পারেচারে এই যে চারটে মলিকিউল এদেরকে যদি এরকম রেখে দেওয়া হয় তাহলে এরা কি হবে, এরা প্রত্যেক মুহূর্তে নিজেদের পজিশন চেঞ্জ করবে। কখন এরকম হবে, পর মুহূর্তে হয়তো এরকম হয়ে গেল, মানে যেমন খুশি যা খুশি, র্যান্ডম মুভমেন্ট অফ পার্টিকেলস। তো তাহলে এটা একটা স্টেট, এটা তার থেকে আলাদা কারণ পজিশন চেঞ্জ হয়ে গেছে, এটা তার থেকে আরো আলাদা। এবার এই স্টেটগুলো আমরা খালি চোখে দেখতে পাবো না। খালি চোখে আমরা একটা বাক্স দেখবো, প্রেসার ভলিউম টেম্পারেচার দেখবো, যেটা সবার ক্ষেত্রেই একই। তো ম্যাক্রোস্কোপিক স্টেটটা তার মানে একই। ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবল দিয়ে যেই স্টেটটাকে ডিফাইন করা যায় সেটাকে বলা হয় ম্যাক্রোস্কোপিক স্টেট। কিন্তু কথাটা হলো যে একটা ম্যাক্রোস্কোপিক স্টেটের জন্য একটা ম্যাক্রোস্কোপিক স্টেট তার মানে এই নয় যে মাইক্রোস্কোপিক স্টেটটা একই রকম থেকে গেছে। মাইক্রোস্কোপিক লেভেলে কিন্তু কন্টিনিউয়াসলি এরা পজিশন চেঞ্জ করছে। অর্থাৎ আমি যদি এই স্টেটটাকে পিভিটি দিয়ে না বুঝিয়ে প্রত্যেকটা পার্টিকেলের পজিশন এবং মোমেন্টাম এইটা দিয়ে যদি আমি সিস্টেমটাকে বোঝাই তাহলে কিন্তু একটা ম্যাক্রোস্কোপিক স্টেটের জন্য অসংখ্য মাইক্রোস্কোপিক স্টেট পাওয়া যাবে। মাইক্রোস্কোপিক স্টেটটা তাহলে কি, যেই মানে মাইক্রোস্কোপিক ভেরিয়েবল দিয়ে যদি কোনো একটা সিস্টেমের স্টেটকে বলা হয়, যেমন XYZ PX PY PZ, এগুলো অবশ্যই মাইক্রোস্কোপিক ভেরিয়েবল, কেননা মাইক্রোস্কোপ ছাড়া এগুলো বোঝা সম্ভব নয়। তা সেগুলো হচ্ছে মাইক্রোস্টেটস। ঠিক আছে, এবং একটা ম্যাক্রোস্কোপিক স্টেটের জন্য অনেক এরকম পসিবল মাইক্রোস্কোপিক স্টেট আছে এবং তাদের করেসপন্ডিং নির্দিষ্ট স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটিও আছে। তো এই ডাব্লু হচ্ছে পসিবল থার্মোডাইনামিক্স মাইক্রোস্কোপিক স্টেটস আর কি অফ দ্য ম্যাটার।
তো এই ইকুয়েশনটা S ইকুয়াল টু কে লগ ডাব্লিউ, এটার মানে সুদূর প্রসারী ইনফ্লুয়েন্স এবং ফিজিক্যাল সিগনিফিকেন্সও বটে। এটা মনে হয় মানে সেই সময়কার তো বটে, এখনকারও বোধহয় হতে পারে একমাত্র ইকুয়েশন যেটা এতটাই সিম্পল, প্রচন্ড সিম্পল ভাবে এটা একটা ম্যাক্রোস্কোপিক প্যারামিটার আর একটা মাইক্রোস্কোপিক প্যারামিটারকে কানেক্ট করছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, র্যান্ডম বিহেভিয়ার, তো তো বোলজম্যানের কাজের ফলে আর কি এটাই প্রমাণিত হলো যে বোলজম্যান এবং ওই সময় থার্মোডাইনামিক্সের আরো যা আবিষ্কার হয়েছিল এটাই প্রমাণিত হলো যে ডিসঅর্ডার জিনিসটা হতেই থাকবে এবং সময়ের সাথে সাথে ডিসঅর্ডার তো অ্যারো অফ টাইম, এটা তোরা জানিস। এনট্রপি সবসময় সময়ের সাথে সাথে বাড়ে, এনট্রপি ইজ ইররিভার্সিবল। তাহলে সময়ের সাথে সাথে ডিসঅর্ডার সবসময় বাড়বে, ওটা অটোমেটিক্যালি বাড়বে। তো এটা ভাবার কোনো কারণই নেই যে মানে পৃথিবী একটা মানে ইউনিভার্স একটা নির্দিষ্ট নিয়ম মেনে সৃষ্টি হয়েছে এবং সর্বত্র অর্ডার আছে। অ্যাকচুয়ালি পৃথিবী ডিসঅর্ডারের দিকেই যাচ্ছে। আর অর্ডার জিনিসটা অ্যাটমের বিহেভিয়ারের মধ্যে আছে। তাহলে কোনো একটা ম্যাটারকে যদি স্টাডি করতে হয় তাহলে আমাকে অ্যাটমগুলোর স্ট্যাটিস্টিক্যাল বিহেভিয়ারটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে মেন কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ আর অ্যাভারেজ অফ মাইক্রোস্কোপিক প্রপার্টিজ। ম্যাক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক সেটা তো জিনিসটা তো বুঝেছিস, ওটা বোঝাটা খুব জরুরি। তো মাইক্রোস্কোপিক প্রপার্টির যে অ্যাভারেজ সেটাই হচ্ছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মেন আইডিয়া। বাকি স্ট্যাট মেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক প্রপার্টির অ্যাভারেজ কিভাবে নেওয়া যায়। তো মাইক্রোস্কোপিক প্রপার্টি গুলো বেসিক্যালি কি হচ্ছে, ওরা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। যেমন একটু আগে বললাম যে ডান দিকটা দেখিস না, বা দিকটা আগে দেখ, এইটা, এটা মনে কর কিছু একটা, এটা একটা সলিউশনের এটা এক্স্যাক্টলি ওরকম বলা যাবে না, সলিউশনের কিছু একটা প্রপার্টি মেজার করা হচ্ছে। হ্যাঁ, তো সেটা তো টাইমের সাথে সাথে চেঞ্জ হবে, উইথ টাইম, এই অ্যাক্সিসে টাইম আছে। তো একটা সলিউশন আছে, তার কিছু একটা প্রপার্টি সেটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ম্যাক্রোস্কোপিক স্টেটটা মনে কর ফিক্সড আছে, এটা চেঞ্জ হচ্ছে না, প্রেসার ভলিউম টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। এবার কিছু একটা মাইক্রোস্কোপিক প্রপার্টি যেটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এটা এটা অ্যাকচুয়ালি থট এক্সপেরিমেন্ট। আচ্ছা, এবার আমি কি বললাম যে এর যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, অর্থাৎ মনে কর পিভিটির মধ্যে কোনো একটা পার্টিকুলার রিলেশন, সেটা মাইক্রোস্কোপিক প্রপার্টির টাইম অ্যাভারেজ। এটাকে তাহলে আমাকে মাইক্রোস্কোপিক প্রপার্টির টাইম অ্যাভারেজ বের করতে হবে, যেটা নর্মাল বুদ্ধিতে বলে যে তার মানে সাপোজ পজিশন একটা মাইক্রোস্কোপিক প্রপার্টি, তাহলে পজিশন অ্যাজ এ ফাংশন অফ টাইম সেটা জানতে হবে, তারপরে সেটা টাইমের উপর অ্যাভারেজ নিতে হবে। কোয়েশ্চেন, ও থ্যাঙ্কস, ও দাঁড়া, হুম, ও হুম, হ্যাঁ। তো এবার ব্যাপার হচ্ছে যে তাহলে তো ব্যাপারটা ঘুরে ফিরে আবার সেই কঠিন জায়গাতেই চলে গেল যে এক্স এজ এ ফাংশন অফ টাইম বের করে তার টাইম অ্যাভারেজ বের করা। এই জিনিসটাকে একটা ব্রিলিয়ান্ট আইডিয়া দিয়ে রিপ্লেস করা হলো। আইডিয়াটা এরকম, বলছি, আইডিয়াটা হচ্ছে, ও একটা বক্স, সেটাতে আছে 4টে মলিকিউল। আচ্ছা, 2 সেকেন্ড পরে
চারটে মলিকুল জায়গা চেঞ্জ করলো, করে ওরা এরকম ভাবে এরকম হয়ে গেল। আচ্ছা, এগেন আফটার 2 সেকেন্ডস তারা মুভ করলো, করে এরকম হয়ে গেল। আফটার 2 সেকেন্ডস তারা এরকম হলো। এটাকে এক্স অ্যাজ এ পজিশন অ্যাজ এ ফাংশন অফ টাইম, সেটা করে টাইম অ্যাভারেজ বের করা যায়। কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স যেটা ডেভেলপ করলেন তারা একটা অন্য আইডিয়া দিলেন। তারা কি বললেন, যে এই যে এটা একটা কনফিগারেশন, এটার আমি একটা ছবি তুলে নিলাম, ঠিক আছে, স্ন্যাপশট। আচ্ছা, এটা আরেকটা কনফিগারেশন, এটা কনফিগারেশন 1, এটা কনফিগারেশন 2, ছবি তুললাম স্ন্যাপশট, এটা কনফিগারেশন 3, এটা কনফিগারেশন 4, অর্থাৎ ডিফারেন্ট টাইমে T1, T2, T3, T4 আমি সিস্টেমের চারটে ছবি তুললাম, C1, C2, C3, C4, করে আমি কি বললাম, যে আমি টাইম ডিপেন্ডেন্সটা এখান থেকে তুলে নিলাম, করে আমি বললাম যে অ্যাজ ইফ আমার কাছে একটা সিস্টেম যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে তা না করে আমি চারটে সিস্টেম আছে আমার হাতে অ্যাট এ পার্টিকুলার টাইম টি নট। বুঝেছিস? মানে আমি দুভাবে এই ব্যাপারটাকে মানে দেখতে পারি। একটা আমি দেখতে পারি কি, একটা সিস্টেম অ্যাট 4 টাইম পয়েন্ট, চারটে টাইম আলাদা আলাদা টাইমে একটাই সিস্টেমকে দেখতে পারি, অথবা আমি চারটে সিস্টেমকে একটাই টাইমে দেখতে পারি। এটার সব থেকে বড় সুবিধা হলো যে আমাকে নিউটনস ল ইউজ করে এক্স অ্যাজ এ ফাংশন অফ টাইম, যেহেতু আমি একটাই টাইমে দেখছি, মানে চারটা টাইমের বদলে একটা টাইমেই দেখছি, তাহলে এক্স অ্যাজ এ ফাংশন অফ টাইম এইটা আমার জানার দরকারটা থাকছে না। তাতে একটা সাংঘাতিক সুবিধা হয়ে গেল যে অতগুলো কোটি কোটি নিউটনস ল আমাকে সলভ করতে হলো না। এবার তোরা বলবি তাতে সুবিধার কি আছে, এখানে একটা সিস্টেম ছিল, চারটে সিস্টেম হয়ে গেল। তো এইবার আমরা দেখব যে এই চারটে সিস্টেম হলো সেটাকে হাউ টু হ্যান্ডেল ইউজিং স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি। তো এই যে ব্যাপারটা, এই যে ঘটনাটা ঘটলো, এই যে চারটে সিস্টেম অ্যাট ওয়ান টাইম পয়েন্ট, এইটাকেই বলা হয় সো কল্ড, কারণ এই কথাটা নিশ্চয়ই অনেক শুনেছিস, এটাকেই বলা হয় এনসেম্বল বা অনেকে বলে অনসেম্বল। ক্লিয়ার? তো এই ছবিটাতে অ্যাকচুয়ালি এটাই বোঝানো হয়েছে, রিপ্লেস সিস্টেম উইথ আ সেট অফ সিস্টেমস, ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ আইডেন্টিক্যাল টু দ্য ফার্স্ট, আইডেন্টিক্যাল টু দ্য ফার্স্ট। আইডেন্টিক্যাল মানে হচ্ছে কি, সব ম্যাক্রোস্কোপিক বা ভিজিবল যে জিনিসগুলো সেগুলো সব একদম একই হতে হবে, অর্থাৎ ম্যাক্রোস্কোপিক প্যারামিটার্স এবং আদার কন্ডিশনস আর কি, মানে যে গ্লাসে আছে সেই গ্লাসটা, গ্লাসের নেচার, গ্লাসের সাইজ, গ্লাসের শেপ, গ্লাসের মেটেরিয়াল, এই জিনিসগুলো মানে আদার দেন পিভিটি আর কি, একদম হুবহু আইডেন্টিক্যাল সেট অফ সিস্টেম আমরা ক্রিয়েট করছি। মানে টাইম ইভলভিং সিস্টেমটাকে আমরা একটাই পয়েন্ট অফ টাইমে অনেকগুলো সিস্টেম দিয়ে রিপ্লেস করছি, ঠিক আছে? তো এরপরেই আমাদের এর আইডেন্টিক্যাল মানে হচ্ছে সেম থার্মোডাইনামিক স্টেটস। এরপর আমাদেরকে এই সমস্ত সিস্টেমের উপর অ্যাভারেজ করতে হবে, অর্থাৎ অনসেম্বল অ্যাভারেজ নেওয়াটা শিখতে হবে, যে কি করে অনসেম্বল অ্যাভারেজ নেওয়া হয়। এবং সমস্ত মানে অনসেম্বল অ্যাভারেজ থেকে যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টি ক্যালকুলেট করা যায়। এগুলো সবগুলো তো সিলেবাসে কভার করা নেই, কিন্তু রাইফে মানে পুরো থার্মোডাইনামিক্সটাকেই অনসেম্বল অ্যাভারেজ থেকে ক্যালকুলেট করে ওরা দেখিয়েছে। তো সেটা তোরা পরে কখনো পড়ে দেখতে পারিস। আচ্ছা, নাও ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ensemble.
তাহলে বিশ্ব সংসারে যে কোনো সিস্টেম যা সময়ের সাথে চেঞ্জ হয় সেটার অনসেম্বল তৈরি করা যায়। তোর নিজেরও, মানে তোরাও তো টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছিস, কাজেই তোদের নিজেদেরও অনসেম্বল ক্রিয়েট করা যেতে পারে। এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েছে, কেননা এই স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স মানে ইন্ডাস্ট্রিতে মানে সমস্ত জায়গাতেই হিউজলি ইউজ করা হয়। যেমন বলছে যে কোনো একটা অয়েল রিফাইনারি, ঠিক আছে, তো অয়েল রিফাইনারিতে ধর রিস্ক ফ্যাক্টরটা কত, বা তেল লিক করা বা কোনো রকম দুর্ঘটনা ঘটার চান্সেস কিরকম, এই সমস্ত ব্যাপার। তো ব্যাপারের ক্ষেত্রে আর কি সেখানে কি করে কম্পিউটার মডেল করে ওরা প্রথমে একটা সিস্টেমকে সিমুলেট করে, তারপরে সেখানে কিছু টেম্পারেচার অ্যাড করে। ধর আমি দেখতে চাইছি যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে এই অয়েল রিফাইনারির যে অয়েল কন্টেন্ট আছে সেটার উপর কি প্রভাব পড়বে। তখন আমি কি করবো, একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা মডেল করলাম, তারপর টেম্পারেচার বাড়ালাম, বাড়ানোর ফলে এই যে এই পদ্ধতিতে আর কি 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 পসিবিলিটি হতে পারে সেটা দিয়ে আমি একটা অনসেম্বল ক্রিয়েট করলাম। অর্থাৎ আমি কিছুটা ডিসঅর্ডার ঢুকিয়ে দিলাম, টেম্পারেচার অ্যাড করে তারপর অনসেম্বল ক্রিয়েট করলাম, করে আমি কম্পিউটারের সিমুলেশনে ফেলে দেখলাম যে ওটা কেমনভাবে রেসপন্ড করছে। আচ্ছা, এবারে মনে কর আরেকটা খুব বিখ্যাত উদাহরণ, ওটা আগেরটা তো ইন্ডাস্ট্রি এক্সাম্পল ছিল। আইজিং একজন খুব বিখ্যাত লোক ইন দ্য ফিল্ড অফ স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স। আচ্ছা, আইজিং কি করেছিলেন, এই মাইক্রোস্টেট বল বা কিভাবে মানে কিভাবে মডেল করব আমরা যে কোনো একটা সিস্টেমকে, তার একটা ভীষণ ইজি একটা গাইডলাইন্স দিয়েছিলেন। আইজিং সেই গাইডলাইন্স বা সেই জিনিসটাকে বলে আইজিং চেন বা আইজিং ল্যাটিস। ওয়ান ডাইমেনশনাল আইজিং ল্যাটিস মানে হচ্ছে এই জিনিসটা, এরকম এরকম পরপর পরপর স্পিনগুলো চলতে থাকছে একটা ওয়ান ডাইমেনশনাল চেন। তো এইবার এই আইজিং স্পিন ল্যাটিস ওয়ান ডাইমেনশনাল হলে এরকম দেখতে, আর টু ডাইমেনশনাল হলে ইট লুকস লাইক দিস। তো এটার ক্ষেত্রে যেমন অনসেম্বলটা কিরকম হতে পারে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, ঠিক আছে। এটা কেন গ্রাউন্ড স্টেট সে ব্যাপারে যদি যাদের সন্দেহ হবে তার জন্য আমি আবার এটা লিখেও রেখেছি, যে অ্যাকর্ডিং টু এই যে তোরা ফেরোম্যাগনেটিজম পড়েছিস যখন, তখন দেখেছিস যে ফেরোম্যাগনেটের মধ্যে ছোট ছোট ডোমেন থাকে। আচ্ছা, এক একটা ডোমেনে স্পিনগুলো একটা পার্টিকুলার দিকে পয়েন্ট করে থাকে। দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই, কেন থাকে? আচ্ছা, কেন থাকে বলতো, কেউ একটা বল। ফেরোম্যাগনেটের ডোমেন স্ট্রাকচারের সম্ভাব্য কারণ। কিরে, সলিড স্টেটের পড়ানোর সময় তো বলেছিলাম, যতটা আমার মনে পড়ছে, ফেরোম্যাগনেটের ডোমেন স্ট্রাকচারের পসিবল রিজন হচ্ছে দুটো যে স্পিন আছে তাদের যে ওয়েভ ফাংশন আছে, মানে এই স্পিনগুলো মানে তো অ্যাকচুয়ালি এক একটা অ্যাটম যাদের একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে। তো এই অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্টগুলো একে অন্যের সঙ্গে ইন্টারাক্ট করে। কেন ইন্টারাক্ট করে? কেননা অ্যাটমের যে ওয়েভ ফাংশন আছে, দুটো অ্যাটমের দুটো ওয়েভ ফাংশন, তারা একে অন্যের উপর ওভারল্যাপ করে ওয়েভ ফাংশন, সো দে ক্যান ওভারল্যাপ, ঠিক আছে। এই ওভারল্যাপের ফলে দুজনের মধ্যে যে ইন্টারাকশন হয়, তার মানে দুজনের মধ্যে একটা সম্পর্ক হলো, দুজনের মধ্যে যে ইন্টারাকশন হয় সেটাকে বলা হয় এক্সচেঞ্জ ইন্টারাকশন। এবং এক্সচেঞ্জ ইন্টারাকশনের ফলে এরা একে অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে, তার ফলে এরা একই দিকে পয়েন্ট করে থাকে। তো এই যে এখানে যেটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় এক্সচেঞ্জ ইন্টিগ্রাল। যত ভালো ওভারল্যাপ হবে
ততই এরা বেশি করে করে একই দিকে পয়েন্ট করে থাকবে। তো একটা স্পিন যদি সিগমা আই হয়, আর একটা স্পিন যদি সিগমা জে হয়, যদি আপ স্পিন হয় তাহলে সিগমার ভ্যালু +1, যদি ডাউন স্পিন হয় তাহলে সিগমার ভ্যালু -1। সো এবার ইন্টারঅ্যাকশন এনার্জিটা কি -j সিগমা আই সিগমা জে। এটার খুব একটা, এটা আরেকটা টার্ম। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে -j সিগমা আই সিগমা জে, এটা হচ্ছে ওদের মধ্যে ইন্টারঅ্যাকশন এনার্জি। এবং এই স্পিন ল্যাটিসটার ক্ষেত্রে যেটা পজিটিভ, তার মানে বোঝা যাচ্ছে যে যদি দুটো স্পিন একটা আরেকটার সঙ্গে প্যারালাল থাকে তাহলে ওদের এনার্জিটা কম হবে। আর দুটো স্পিন যদি একটা আরেকটার সঙ্গে অ্যান্টি প্যারালাল থাকে তখন তো প্রোডাক্টটা তো +1 × -1 হয়ে যাবে, যেহেতু এখানে মানে যেটা দেওয়া আছে আর কি, অর্থাৎ -1 হয়ে যাবে। তখন এখানে সামনে একটা মাইনাস সাইন আছে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে দুটো স্পিন যদি অ্যান্টি প্যারালাল হয় তাহলে ওদের এনার্জিটা বেশি হবে, আর স্পিন যদি প্যারালাল হয় তাহলে এনার্জিটা কম হবে। তাহলে যখন সবকটা স্পিনই প্যারালাল তখন আমরা আছি গ্রাউন্ড স্টেটে। এবার একে একটা সার্টেন টেম্পারেচার দেওয়া হলো, তাহলে কি হবে, এই স্পিনগুলো থার্মাল এনার্জি হবে, স্পিনগুলো ফ্লাকচুয়েট করতে শুরু করবে, 2-4টে স্পিন উল্টে যেতে পারে, কারণ ওরা কিছুটা এনার্জি পাবে। ফলে ওরা লো এনার্জি থেকে অর্থাৎ প্যারালাল স্পিন থেকে অ্যান্টি প্যারালাল স্পিনে যেতে শুরু করবে। তো এর ফলে এবার অনেক রকম পসিবিলিটি আছে, তার মধ্যে কয়েকটা এখানে দেখানো হয়েছে, 1 2 3 4 5 ডিফারেন্ট পসিবিলিটিস। তো এরা সকলেই হচ্ছে এক একটা মাইক্রোস্টেটস। একটাই পার্টিকুলার টেম্পারেচার টি একে দেওয়া হয়েছে, তার থেকে থার্মাল এনার্জি নিয়ে যে কোনো রকমের কনফিগারেশন সম্ভব। তাহলে একটা ম্যাক্রোস্কোপিক স্টেটের করেসপন্ডিং এই এতগুলো মাইক্রোস্টেট সম্ভব, এবং এদের প্রত্যেককে নিয়ে যে সেটটা তৈরি হলো সেই সেটটা হচ্ছে একটা ensemble. So this is ensemble of microstates. ঠিক আছে, তাহলে যে কোনো একটা টেম্পারেচারে সিস্টেমকে স্টাডি করার ফার্স্ট স্টেপ হচ্ছে অনসেম্বলটাকে ঠিকমতো বোঝা এবং অনসেম্বলটাকে ঠিকমতো ক্রিয়েট করা। এবার তোদের ফেভারিট উদাহরণ হচ্ছে ছক্কা চালা। স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি পড়তে গিয়ে যেটা আমরা পড়ি, না জানা থাকলেও অসুবিধা নেই। এটা সিম্পল ব্যাপার, দুটো ছক্কা নিবি চালবি, একটা সাদা ছক্কা একটা কালো ছক্কা। আচ্ছা, এবার এক্স অ্যাক্সিসে যেটা আছে সেটা হলো যে ডাইস, না ডাই বলে বোধহয়, মানে একটা ছক্কা হচ্ছে ডাই 1, প্রথম ছক্কাটাকে D1 বলছি, পরের ছক্কাটাকে D2 বলছি। আচ্ছা, এবার প্লট কি করব, দুটো ছক্কাকে একসঙ্গে যদি চালা হয় তাহলে অনেক রকমের রেজাল্ট পেতে পারি, 1-1, 1-2, 1-3 ইত্যাদি, 2-1, 2-2, 2-3 ইত্যাদি। আচ্ছা, এবার আমি তাদের সাম করলাম, 1 + 1 2, 2 এর একে 3, 3 এর একে 4 ইত্যাদি, এরকম করে করে চলছে এই। আচ্ছা, তো আমাদের এখানেই এই রেজাল্টের মধ্যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে 2 এর একে 3, এই সামটা যেমন আমি অলরেডি দুবার পাচ্ছি। তো এরকম সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যেমন সাম 4 is equal to 4, এটা কত রকম ভাবে পেতে পারি, 1-3 তে পেতে পারি, 2-2 তে পেতে পারি, 3-1 এ পেতে পারি, রাইট? তো এরকম কত রকম, কতগুলো সাম পসিবল বলতো, মানে কতগুলো সাম বা মিনিমাম সাম আর ম্যাক্সিমাম সাম কত হবে? কত হবে মিনিমাম সাম এবং ম্যাক্সিমাম সাম?
হ্যালো, ম্যাম 2 এর 12। মিনিমাম সাম হবে 2, ম্যাক্সিমাম সাম হবে 12। ইয়েস, 2 থেকে 12 এবং মাঝে সবগুলোই থাকবে। তো কিন্তু সবার প্রবাবিলিটি এক নয়। কেন? কেননা 2 পেতে গেলে আমাকে জাস্ট 1 and 1, আর মানে কোনো কিছু পাওয়া যাবে না। এবং 12 পেতে গেলেও তাই, 6 and 6। প্রবাবিলিটিটা তোদের কতটা মনে আছে আমি সেটাও ঠিক বুঝতে পারছি না, তাই এটা একটু আমার ঠিক করেই বলা উচিত। D1, D2, আচ্ছা এভাবে না, সাম দিয়ে বলি বরঞ্চ। আচ্ছা, সাম 2 পাওয়া যাবে কিভাবে? 1 + 1 করলে। আর সাম 12 পাওয়া যাবে 6 + 6 করলে। ঠিক আছে, এমনিতে টোটাল নাম্বার অফ পসিবল রেজাল্টস হবে 6 × 6, 6 × 6 = 36। প্রথম ছক্কাটা চাললে 6টা রেজাল্ট পাওয়া যাবে, সেকেন্ড ছক্কা চাললে 6টা রেজাল্ট পাওয়া যাবে, তাহলে টোটাল 36 রেজাল্টস আমরা পাবো। তার মধ্যে সাম 2 হবে একটাই রেজাল্টে, তাহলে এই রেজাল্টটা পাওয়ার চান্স হবে 1 এর 36। মানে 36টা রেজাল্টের মধ্যে এই সামটা 2 হবে মাত্র একটাই পার্টিকুলার দান পেলে। সাম 12 এর ক্ষেত্রেও তাই, 1 এর 36। আচ্ছা, সাম 3 এটা কিভাবে পাওয়া যাবে? 1 2 এবং 2 1, আর তো কোনোভাবে পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে দুটো রেজাল্টে 3 পাওয়া যাবে সামটা, অর্থাৎ 2 এর 36। এইটা হচ্ছে এইটা পাওয়ার প্রবাবিলিটি। সাম 4 এটা পাওয়া যাবে 1 3 3 1 2 2, অর্থাৎ প্রবাবিলিটি হবে 3 এর 36। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। তো যেটা আমরা ওখানে দেখলাম, তাহলে এটা একটাই রেজাল্ট আর এটা একটাই রেজাল্ট। আচ্ছা, 3 পাওয়া যাবে কিভাবে? 2 1 আর 1 2। তো তার প্রবাবিলিটি হবে কত ছিল? 2 এর 36, অর্থাৎ 1 এর 18 ছিল। সেটাই এখানে প্লট করেছে, 1 এর 18। ক্লিয়ার? এবং 11 এর ক্ষেত্রেও তাই, 6 5 5 6। 4 এর ক্ষেত্রে প্রবাবিলিটি আরেকটু বাড়লো। কেন বাড়লো? কেননা এই যে সাম 4 সেটা 3 ভাবে যেহেতু পাওয়া যায়, তাই 3টে রেজাল্ট, তাহলে প্রবাবিলিটি 3 এর 36 হলো। এরকম ভাবে ভাবে বাড়তে থাকবে। সাম 7 সেটা পাওয়া যাবে কিভাবে? 1 6 2 5 3 4 4 3 5 2 এবং 6 1, তাহলে s = 7। এইটা পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। 1 2 3 4 5 6, 6 এর 36। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে টোটাল সামটা, এটা যেন একটা এটা যেন একটা ম্যাক্রোস্কোপিক প্যারামিটারের মতো। মানে এটা একটা তুলনাটা বোঝাবার জন্য আমি বলছি, যেই সামটা সেটাকে যদি আমি একটা ম্যাক্রোস্কোপিক প্যারামিটার ধরি, তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্রোস্কোপিক প্যারামিটার যখন 2, আর এগুলোকে আমরা যদি একটা মাইক্রোস্টেট বলি আর কি, এটা একটা মাইক্রোস্টেট, এটা একটা মাইক্রোস্টেট, এটা একটা মাইক্রোস্টেট, এরকম। হ্যাঁ, তাহলে 2 যখন ম্যাক্রোস্টেট, তখন এক মাইক্রোস্টেটের সংখ্যা 1। যখন ম্যাক্রোস্টেট 3 বা ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবলের ভ্যালু যখন 3, তখন মাইক্রোস্টেটের সংখ্যা 2। যখন 4 তখন সংখ্যাটা 3, যখন 5 তখন 1 2 3 4,
এখানে 5 এবং এখানে সেটা বেড়ে গিয়ে 6। তাহলে কোন ম্যাক্রোস্কোপিক স্টেটটা মোর প্রবাবল, কার প্রবাবিলিটি সব থেকে বেশি হলো? s ইকুয়াল টু 7 এর প্রবাবিলিটি সব থেকে বেশি হলো কেন? কারণ s ইকুয়াল টু 7 এ নাম্বার অফ microstates is highest. এগুলো কোনো মানে খুব একটা অদ্ভুত একটা তত্ত্ব এরকম না, কিন্তু পুরোটাই দেখ কমন সেন্স। তোর সামটা 7 পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি, কেননা অনেক রকম ভাবে তুই 7টাকে পাবি। 6, 1, 2, 5, 4, 3, 3, 4 অনেক রকম ভাবে তুই 7 পেতে পারিস। এই জন্যই 7 পাওয়ার চান্সটা সব থেকে বেশি। একটা কাজ সেটা যদি অনেক রকম ভাবে করা যায় তাহলে সেই কাজটা সাকসেসফুল হওয়ার চান্স সব থেকে বেশি, এটা হতেই হবে। তো এইগুলোই হচ্ছে একটা মাইক্রোস্টেট। মানে এই 7টাকে যদি আমি একটা ম্যাক্রোস্টেট ভাবি তাহলে এর আন্ডারে যেহেতু অনেকগুলো পসিবল মাইক্রোস্টেটস আছে, তার মানে গল্পের মরাল হচ্ছে এটাই যে কোনো একটা স্টেট বেশি প্রবাবল হবে যদি সেই স্টেটের করেসপন্ডিং নাম্বার অফ মাইক্রোস্টেটস বেশি হয়। সুতরাং therefore probability is directly related to the possible number of microstates. মাইক্রোস্টেটের সংখ্যা যত বেশি হবে তত ওই পার্টিকুলার সিচুয়েশন পাওয়ার প্রবাবিলিটিটা বেশি হবে। যেমন একটা উদাহরণ দিতে পারি, মানে এটা অবশ্য অ্যানালিসিসটা এক্ষুনি বলা যাবে না, ওটা একটু পরে বললে বুঝবি। যেমন ধর 1 গ্লাস, আচ্ছা 1 গ্লাস জলের মধ্যে তুই 1 টুকরো বরফ ফেলে দিলি, আইস, ঠিক আছে। এবার কিছুক্ষণ পরে কি দেখতে পাবি? 1 গ্লাস জলের মধ্যে 1 টুকরো বরফ ফেলে দিলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে জলটা ঠান্ডা হয়ে গেছে আর বরফটা গলে গেছে। রুম টেম্পারেচার যদি 20°C হয় তাহলে এবার ডিপেন্ডিং অন জলের মাস এবং বরফের মাস কিছুক্ষণ পরে দেখবি যে হয়তো টেম্পারেচারটা হয়তো একটু 20 কম কিছু একটা 10 চলে এসেছে। আচ্ছা, এটা কি করে পাওয়া যাবে? ছোটবেলায় পড়েছি m1 s1 θ1 ইকুয়াল টু m2 s2 θ2। θ1 হচ্ছে θ1 বলবো না, ডেল্টা θ1 ডেল্টা θ2, ঠিক আছে। এইটা করে বেসিক্যালি ওরা কি হলো, ওরা ইকুইলিব্রিয়ামে রিচ করলো। ঠিক আছে, এখন মানে আমি যদি জিজ্ঞেস করি যে কেন ইকুইলিব্রিয়ামে রিচ করলো, বলতো কেন ওরা ইকুইলিব্রিয়ামে রিচ করলো? ইকুইলিব্রিয়ামে রিচ করবে এটা তো বুঝলাম, সেটা আমাদের ডেইলি এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, কিন্তু ইকুইলিব্রিয়ামে রিচ কেন করবে? নাও তো করতে পারতো, এরকমই থাকতে পারতো, কিন্তু ইকুইলিব্রিয়ামই হয়, সেটা কেন? এই যে উপরে যেটা বলেছি সেখান থেকেই এটার উত্তরটা পাওয়া যাবে।
ভেবে বল, কোনো মানে মানে কি বলবো, এরকম কোনো ব্যাপার নেই যে কারেক্ট অ্যান্সারই দিতে হবে। এটা তো জাস্ট থট এক্সপেরিমেন্ট, মানে এখন আমরা পড়ছি যে ব্যাপারগুলো কিভাবে এলো মাথায়, নতুন ম্যাম জিনিস। প্রবাবিলিটি ডাইরেক্টলি হচ্ছে বলে? হ্যাঁ, প্রবাবিলিটি বল, প্রবাবিলিটিই বটে। প্রবাবিলিটি, হ্যাঁ ওটা ডিরেক্টলি একসঙ্গে পসিবল হচ্ছে বলে। প্রবাবিলিটি একসঙ্গে পসিবল হচ্ছে বলে, হ্যাঁ ডিরেক্টলি পসিবল। আরেকবার বল, একটু বাংলায় বল। মানে এখানে অ্যাকচুয়ালি মানে দেখ, ব্যাপারটাকে এরকম ভাবে ভাবতে হবে যে এখানে অনেকগুলো সিচুয়েশন হতে পারে। এক হচ্ছে যে হোয়াট, এক হচ্ছে যে ওয়াটার আর আইস। এক হতে পারে কি, জলটা 20 ডিগ্রিতেই থেকে গেল আর আইসটা 0 ডিগ্রিতেই থেকে গেল, যদি 0 ডিগ্রিতেই, বা আইসের অরিজিনাল টেম্পারেচার একটা আলাদাই করি, ধর -2 ডিগ্রি ছিল আইসটা, ঠিক আছে। আচ্ছা, আবার হতে পারে যে জলটা 15 ডিগ্রিতে নামলো আর আইসটা 0 ডিগ্রিতে এসে মেল্ট করলো করে, তারপরে ব্যাপারটা এরকমই থেকে গেল। আচ্ছা, আর হতে পারে যে এটা 18 ডিগ্রি হলো আর আইস হয়তো -1 ডিগ্রি হলো, হয়ে এরকমই থেকে গেল। আবার এটাও হতে পারে যে দুজনেই, বরফটা গলে গেল, এই সমস্ত হলো, দিয়ে দুজনেই 10 ডিগ্রিতে এলো। তো এই প্রত্যেকটা, এগুলো কি, এগুলো সব হচ্ছে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি। কেননা আমি থার্মোমিটার দিয়ে মাপতে পাচ্ছি, আমাকে ভেতরে যেতে হচ্ছে না। তো এটা প্রত্যেকেই হচ্ছে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি। তো এইটার করেসপন্ডিং নিশ্চয়ই কিছু সংখ্যক মাইক্রোস্টেটস আছে। এই সেটআপের এই ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটির করেসপন্ডিং, ধর এটার করেসপন্ডিং মাইক্রোস্টেট n1, এই সেটআপের করেসপন্ডিং মাইক্রোস্টেট হচ্ছে n2। এবার এই মাইক্রোস্টেট গুলো এক্স্যাক্টলি কেমন হবে সেটা তো সেটা কেমন হবে সেটাও তোরা মানে নিশ্চয়ই আইডিয়া করতে পারছিস, যে ওয়াটার মলিকুল গুলোর স্পিড। মাইক্রোস্টেট আমরা কি দিয়ে বোঝাচ্ছিলাম, x1, y1, z1, px1, py1, pz1, অর্থাৎ 3টে পজিশন কোঅর্ডিনেট এবং 3টে মোমেন্টাম কোঅর্ডিনেট। তাহলে ডিফারেন্ট টেম্পারেচার মানে ডিফারেন্ট স্পিড, অর্থাৎ বেসিক্যালি ডিফারেন্ট মোমেন্টাম। তো এবার কত রকম পসিবিলিটি আছে আর কি। তো এইটার করেসপন্ডিং মাইক্রোস্টেট আছে n2, এটার করেসপন্ডিং মাইক্রোস্টেট হচ্ছে n3, এটার করেসপন্ডিং মাইক্রোস্টেট হচ্ছে n4। দেখা যাবে যে n4 হচ্ছে হাইয়েস্ট অ্যামাং অল। বিভিন্ন রকম ম্যাক্রোস্কোপিক প্যারামিটারের করেসপন্ডিং যে মাইক্রোস্টেটের সংখ্যা, সেটা যখন ওরা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে, এটা দেখানো যায়, একটু পরেই দেখাবো, যখন ওরা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে তখনই মাইক্রোস্টেটের সংখ্যাটা ম্যাক্সিমাম হয়। এই জন্যই সবসময় দুটো আলাদা টেম্পারেচারের জিনিসকে একসঙ্গে করে ফিজিক্যাল কন্ট্যাক্টে রাখলে ওরা টেম্পারেচারে হিট এক্সচেঞ্জ করবে এবং ইকুইলিব্রিয়ামে আসবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল রিজন। না হলে কিন্তু যদি একটু ভেবে দেখিস ইকুইলিব্রিয়ামে কেন আসবে, সেটা তোর কাছে কোনো উত্তর নেই অ্যাকচুয়ালি। আসে দেখেছি তাই, কিন্তু জিনিসটাকে তোকে অ্যাকচুয়াল রিজন মানে হচ্ছে তোকে ব্যাপারটাকে মাইক্রোস্কোপিক্যালি এক্সপ্লেন করতে পারতে হবে। আচ্ছা, এবার আরেকটা অন্যরকম এক্সাম্পলে যাই। ম্যাম হ্যাঁ বল, বলছি পেছনে দেখা যাচ্ছে না। কি হচ্ছে না? যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হুম, ও আচ্ছা, বাকিরা কি দেখতে পাচ্ছিস? আরেকবার শেয়ার করছি। পাচ্ছিস এবার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ওকে। আচ্ছা,
হ্যাঁ, এবার নেক্সট একটু অন্যরকম এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর। ওয়ান ডাইমেনশনাল, ঠিক আছে, তার মানে হচ্ছে একটা হরাইজন্টাল টেবিল, তার উপরে একটা স্প্রিং এর সঙ্গে একটা বস্তু অ্যাটাচড আছে। এবার এটাকে টেনে ছেড়ে দিয়েছি, তাহলে ওটা কি হবে, এরকম 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 করে মানে আর কি অসিলেট করতে থাকবে। তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে এক্স এবং পি এই দুটো ভেরিয়েবল, পজিশন আর মোমেন্টটা, এবং এদের টোটাল এনার্জি হবে কাইনেটিক এনার্জি পি স্কোয়ার বাই 2m, পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। এটা স্প্রিং এর যেটা হয় যেমন সেটাই, ঠিক আছে। আচ্ছা, এবার ম্যাক্রোস্টেট কি দিয়ে ডিফাইন করা যেতে পারে? ওর টোটাল এনার্জি যেটা আছে সিস্টেমের, সেইটা দিয়ে ম্যাক্রোস্টেট ডিফাইন করা যেতে পারে। মানে হচ্ছে এই টোটাল এনার্জি মানে আমি এটাকে অরিজিনালি কত জোরে ধাক্কা দিচ্ছি, ঠিক আছে, সেটাই হচ্ছে টোটাল এনার্জিটা। মানে টোটাল এনার্জিটা সেটার সঙ্গে রিলেটেড। বা আমি কত দূরে টেনে ছেড়ে দিলাম, কতটা দূরে টেনে ছেড়ে দিলাম সেটাই অ্যামপ্লিটিউড। আর আমরা জানি যে অসিলেটরের টোটাল এনার্জি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। সুতরাং কত দূরে টেনে আমি ছাড়ছি তার মানেই হচ্ছে আমি ওকে অসিলেশনের জন্য কতটা এনার্জি সাপ্লাই করছি। সেই এনার্জির ভ্যালুটা আমার একটা ম্যাক্রোস্টেট। মানে হচ্ছে কম এনার্জি হলে সেটা একটা ম্যাক্রোস্টেট, বেশি এনার্জি হলে সেটা আরেকটা ম্যাক্রোস্টেট। ডিফারেন্ট এনার্জি, ডিফারেন্ট ম্যাক্রোস্টেট, ঠিক আছে। আচ্ছা, এবার আসি মাইক্রোস্টেটে। এবার এই পার্টিকুলার প্রবলেমটার ক্ষেত্রে যদিও এক্স এবং পি দুটোই ম্যাক্রোস্কোপিক্যালি মাপা যাবে, তাই সেভাবে দেখতে গেলে ব্যাপারটা অদ্ভুত যে আমি পি আর এক্স কে কেন মাইক্রোস্টেট বলবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি এটাই একটু স্মল স্কেলে হয়, মানে এই হারমোনিক অসিলেটরটা যদি একটা মনে কর অ্যাটম হয়ে যায়, তখনও তো বিষয়টা তো একই থাকবে। মানে ব্যাপারটা পি স্কোয়ার বাই 2m প্লাস হাফ কে এক্স স্কোয়ারই থাকবে, কোনো কিছুই চেঞ্জ হবে না। তাহলে যখন অসিলেটরটা মাইক্রোস্কোপিক পার্টিকেল হয়ে যাবে, তখন কিন্তু পি আর এক্সটা মাইক্রোস্টেট হয়ে যাবে, যদিও এনার্জিটা তখনও ম্যাক্রোস্কোপিকই থাকবে। কারণ এনার্জি সবসময় ম্যাক্রোস্কোপিক্যালি মেজারেবল। মানে আমি অসিলেশনের জন্য কতটা এনার্জি দিচ্ছি সেটা তো আমি নিজেই দিচ্ছি, আর সেটা আমি মাপতেও পারি, ঠিক আছে। একই পরিমাণ এনার্জি দিলাম, কিন্তু সিস্টেমটাকে যদি আমি অনেক ছোট করে দিই তাহলে সেটা মাইক্রোস্কোপিক হয়ে যাবে। তো আইডিয়ালি পি আর এক্স এরা মাইক্রোস্কোপিক ভেরিয়েবল, এবং একটা এনার্জির জন্য, এইবার এইটা ভালো করে দেখ, ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা এনার্জির জন্য অনেক রকম পি এক্স পসিবল, অনেক রকম পি এক্স পসিবল ফর আ সিঙ্গেল ভ্যালু অফ এনার্জি ই। তার মানে কি একটা ম্যাক্রোস্টেটের জন্য অনেক রকম মাইক্রোস্টেট পসিবল, ঠিক আছে। তো এই মাইক্রোস্টেট গুলোকে গ্রাফিক্যালি কিভাবে দেখানো যায়? একটু আগে যখন গ্যাস কন্টেনারের কথা বলছিলাম তখন সেখানেও আমি বলেছিলাম যে মলিকুলগুলো কন্টিনিউয়াসলি মুভ করছে। তো আমি একটা পার্টিকুলার সিচুয়েশন যদি বোঝাতে চাই তাহলে আমি কি চাইবো, প্রত্যেকটা মলিকুলের পজিশন এবং মোমেন্টাম এইটা আমি বলতে চাইবো। আচ্ছা, এটা তোদের মনে হচ্ছে কিনা জানি না যে পজিশন আর মোমেন্টামই কেন বলবো, মানে ওটা বলাই কি সাফিসিয়েন্ট? তো এটার উত্তরটা হচ্ছে হ্যাঁ, নিউটনস ল এবং মেকানিক্সের অঙ্ক কিভাবে করতিস সেটা মনে করলেই দেখবি যে পজিশন আর মোমেন্টাম একটা পার্টিকেলের মোশন ডেসক্রাইব করার ক্ষেত্রে পজিশন আর মোমেন্টাম এই দুটো বলাই সাফিসিয়েন্ট। পজিশন আর মোমেন্টাম জানা থাকলে যে কোনো সময় পার্টিকেলের পজিশন বলা সম্ভব। তো তাহলে দেখা যাচ্ছে যে পজিশন আর মোমেন্টাম এই দুটো দিয়ে মাইক্রোস্টেটকে ডিফাইন করা যায়। স্পিন ছাড়া আমি বলছি, স্পিন সিস্টেম তো একটু আলাদা, স্পিনের কথা আমি এখন বলছি না। এমনি নর্মাল যে বেশিরভাগ সিস্টেম সেগুলোর ক্ষেত্রে এক্স আর পি দিয়ে মাইক্রোস্টেট গুলোকে ডিফাইন করা যায়। তো ফেজ স্পেসটা কি? যেই স্পেসে আচ্ছা দু রকমের স্পেস হয়,
একটা যেটা আমরা অলরেডি পড়েছি বা জানি, সেটাকে বলে কনফিগারেশন স্পেস। কনফিগারেশন স্পেস মানে হচ্ছে যেখানে শুধু পজিশন কোঅর্ডিনেটস থাকে, এক্স ওয়াই জেড। ধর একটা পার্টিকেলের 3 ডাইমেনশনাল, মানে one particle moving in 3D, তাহলে এর পজিশন কোঅর্ডিনেট পৌঁছাতে গেলে এক্স ওয়াই জেড লাগবে। ওর যে কনফিগারেশন স্পেস সেটা হবে 3 ডাইমেনশনাল, এক্স ওয়াই জেড। যদি দুটো পার্টিকেল থাকে, 2 particles moving in 3D, তাহলে এদের পজিশন বোঝাতে গেলে আমার 6টা কোঅর্ডিনেট লাগবে। x1 y1 z1, এটা ফার্স্ট পার্টিকেলের জন্য, x2 y2 z2, এটা সেকেন্ড পার্টিকেলের জন্য, টোটাল 6। তো এই সিস্টেমটার জন্য কনফিগারেশন স্পেস হবে 6 ডাইমেনশনাল। 6 ডাইমেনশনাল স্পেস একে দেখানো সম্ভব নয়। 3 ডাইমেনশনের থেকে বেশি যে কোনো স্পেসকে বলা হয় হাইপার স্পেস, যেগুলো একে দেখানো তো অনেক পরের কথা আমি বলছি, কল্পনা করাও সম্ভব না, মানে আমরা ইমাজিন করলেও আমরা 3 ডাইমেনশনে ইমাজিন করতে পারি, মানে আওয়ার ব্রেন ইজ লাইক দ্যাট অনলি। আচ্ছা, তো 2 particles মুভিং ইন 3D। এবার বলতো 2 particles মুভিং ইন 2D, তাহলে তার কনফিগারেশন স্পেসটা কত ডাইমেনশন হবে? হাউ মেনি dimensions? 2 particles 2 dimensional স্পেসে মুভ করছে, তাহলে কনফিগারেশন স্পেসটা কত ডাইমেনশনাল হবে? কিরে, এনি আইডিয়া? আচ্ছা, একটা কাজ কর, এটা তোরা একটু ভেবে আয়, শুক্রবার তাহলে আবার এখান থেকে শুরু করব, ঠিক আছে? কনফিগারেশন স্পেসটা ঠিক করে আইডিয়াটা বুঝলে তখন ফেস স্পেসটাও বুঝতে পারবি। এই ক্লাসটা এতটাই থাক, পরের ক্লাসে আবার এখান থেকে শুরু করব।